সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। তো আমরা বরাবরই তোমাদেরকে শুভেচ্ছা জানাই, আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের প্রত্যাশা থাকে আমার প্রত্যেকটা শিক্ষার্থী সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে, নিজের যে রুটিন ওয়ার্কগুলো সেগুলো সম্পন্ন করবে। তো যাই হোক, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই সুস্থ আছে। তোমাদের সুস্থতা আমরা কামনা করছি। তো আমরা বিস্তার নিয়ে আলোচনা করেছিলাম এবং অনেকখানি পড়িয়েছিলাম। তোমাদেরকে একটি আমি কাজও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই কাজটি সম্পন্ন করে রেখেছো বলে আমি মনে করি। কারণ ছাত্রদের উপর শিক্ষকের একটা চরম বিশ্বাস রয়েছে যে অন্ততকে পৃথিবীর সব দিকে শেষ হয়ে গেল, অন্তত ছাত্রদের শিক্ষকের উপরে বিশ্বাসটা হারায় না। আর আমরাও মনে করি আমাদের বিশ্বাসও ছাত্রদের উপরে রয়েছে। তো একটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত আমরা যে ক্লাসগুলো করাচ্ছি বা যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, যে ওয়ার্কগুলো আমরা দিচ্ছি, এগুলো যথাসময়ে তুমি সম্পন্ন করবে। তাহলে দেখবে আমাদের এই বৈশ্বিক মহামারী যেদিনই দূর হোক না কেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একদিন ফিরে আসবো, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো, আমরা পড়াশোনায় ফিরে আসবো, কিন্তু তখন দেখবো আমরা সময় পাবো না। সুতরাং এই যে দুর্যোগকালীন সময়টা আমরা পেয়েছি বাসায় বসে, সেই সময়টাকে আমরা কাজে লাগাবো। আর আমরা কেনই বা তোমাদেরকে আমরা পরিশ্রম করাচ্ছি, আমরা তোমাদের পরিশ্রম করাচ্ছি, আমরা পরিশ্রম করছি কেন? যেন আমাদের ছাত্রদেরকে একটি ভবিষ্যতের জন্য আমরা তৈরি করতে পারি, তাই না? এর বাইরে তো আমাদের আর কিছু আমরা ভাবনা নেই, আমাদের মাথায়ও এই ধরনের চিন্তার বাইরে কোনো চিন্তা নেই যে আমাদের ছাত্ররা অন্তত বাসায় বসে সময়টা অপচয় না করে সুন্দরভাবে তারা নিজেদের মতো করে শিখবে এবং যেখানে যেখানে প্রবলেমগুলো দেখব সেখানে আমাদেরকে বলবে, আমরা সেগুলো সলভ করে দিব। এটাই আমাদের প্রত্যাশা, এর বাইরে আর কিছু নয়। আশা করছি আমাদের প্রত্যাশা অনুযায়ী তোমরা কাজগুলো করছো, তাই না? ওকে, তাহলে আমরা বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে একটু অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো, এমসিকিউ নিয়ে। দেখি তোমাদের মনে আছে কিনা। বলো, বিস্তার পরিমাপ কত প্রকার প্রধানত? 1, 2, 3, 4। তাহলে কয় প্রকার বলবে? প্রধানত 2 প্রকার। অনপেক্ষ বিস্তার পরিমাপ কত প্রকার? 3, 4, 5, 6। কয় প্রকার? 4 প্রকার। এটা বলবে। কোন বিস্তার পরিমাপের একক নেই? উত্তর পারবে না? কার? আপেক্ষিক বিস্তারের। এখন আমি যদি বলি পরিসর, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, বিবিধাঙ্ক, তাহলে তোমরা উত্তর দেবে কোনটার? পরিসর। কেননা পরিসর হলো পরম বিস্তার যার একক আছে। এখন যদি বলি পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন মান গ্রহণ করে? তথ্যের মানগুলো সমান হলে, অসমান হলে। কোনটা? তথ্য শ্রেণীর মানগুলো পরস্পর সমান হলে, একই ধরনের মান গ্রহণ করলে, তারা যদি সমান হয় তাহলে আমরা দেখি পরিমিত ব্যবধান সর্বনিম্ন মান গ্রহণ করে। আমরা তুলনার জন্য, মানগুলো তুলনার জন্য কোন পরিমাপটি ব্যবহার করি? কি বলবে? বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক না? যেমন একটা কোম্পানির একটা বেতন স্ট্রাকচার একরকম, স্যালারি স্ট্রাকচার, কর্মচারীদের যারা এমপ্লয়ি তারা একরকম, এক কোম্পানি একরকম বেতন দেন, আর এক কোম্পানি আর এক স্ট্রাকচারে বেতন দেন। এখন আমরা যদি বলি কোন কোম্পানি বেশি ভালো বেতন দেওয়া, তাদের বেতনের সামঞ্জস্যতা কোন কোম্পানির, তাহলে তোমরা কি করবে? কোম্পানি এর একটি বিভেদাঙ্ক বের করবে, কোম্পানির বির একটি বিভেদাঙ্ক বের করবে। এই বিভেদাঙ্কের মান যার কম হবে সে ভালো বেতন দেন বা সামঞ্জস্যপূর্ণ বেতন দেন। তো এই যে একটা তুলনা করা, এটা কম্পেয়ার করছে কার মাধ্যমে? বিভেদাঙ্কের মাধ্যমে, তাই না? এখন এগুলো তাহলে আমাদের, আমরা যদি আবার একটু বলি যে কত একটা অঙ্ক দিলাম, দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড়, একটু লিখি আমরা। দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড়
25 এবং জ্যামিতিক গড় 15 হলে বিভেদাঙ্কের মান কত? এটা যদি আমরা বলি, এখন এইখানে একটা উদ্দীপক যদি লাগাই দেই, সেটা কি? একজন শ্রেণী শিক্ষক বললেন বা নিশাত বললেন অথবা রাকিন বললেন অথবা মোজাম্মেল বললেন যে দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 25, জ্যামিতিক গড় 15 হলে 15 এটা বললেন, এবং একটা মান এখানে বলল যে প্রদত্ত মান থেকে নির্ণীত গড় ব্যবধান পরিমিত ব্যবধানের চেয়ে বড় হবে। তাহলে আমি পুরো উদ্দীপকটা লিখে দেই। মিস্টার এক্স একজন শ্রেণীর শিক্ষক ছাত্রদেরকে বললেন যে মিস্টার এক্স একজন শ্রেণী শিক্ষক ছাত্রদের বললেন যে দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 15 এবং জ্যামিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15। এই তিনি আরো বললেন প্রদত্ত সংখ্যা দুটির গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান উহাদের পরিসরের অর্ধেক হবে। ক প্রশ্ন, ক পরিমিত ব্যবধান কি? খ পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন মান গ্রহণ করে ব্যাখ্যা করো। 3 গ সংখ্যা দুটি নির্ণয় করো। ঘ তুমি কি শ্রেণী শিক্ষকের সাথে একমত? যুক্তি দাও বা মতামত দাও। দেখো, তাহলে সৃজনশীল হলো মিস্টার এক্স একজন শ্রেণীর শিক্ষক ছাত্রদের বললেন যে দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15। তিনি আরো বললেন যে প্রদত্ত সংখ্যা দুটির গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান উহাদের পরিসরের অর্ধেক হবে। ক পরিমিত ব্যবধান কি বা কাকে বলে, বা পরিমিত ব্যবধানের সংজ্ঞা দাও। 2 পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন মান গ্রহণ করে ব্যাখ্যা করো। 3 সংখ্যা দুটি নির্ণয় করো। মানে ক খ গ ঘ তুমি কি শ্রেণী শিক্ষকের সাথে একমত? যুক্তি দাও। তাহলে আমাদের অনেকগুলো আইটেম এখানে রয়েছে, আমরা সেগুলো সলভ করব। তা আমার সাথে সাথে তোমরাও করো। আমি লিখছি
অঙ্কটা আমরা করছি 3 এবং 4-এর অ্যান্সারটা দিছি। আর অর্থাৎ ক্ষয়ের উত্তর তুমি বই থেকেই পাবে, এই দুটো উত্তর তুমি পাচ্ছ বই থেকে। বাট তুমি সংখ্যা দুটি নির্ণয় করো এবং তুমি শ্রেণী শিক্ষকের সাথে একমত কিনা এটা তোমার কিন্তু জানা নেই। তাহলে আমরা বলবো দেয়া আছে গাণিতিক গড় ইকুয়াল টু 25, যাকে আমরা এক্স বার বলি, তাই তো। আছে জ্যামিতিক গড় 15, যাকে আমরা জিএম বলি, তাই তো। এই তো এখন আমরা এইভাবে করি, আমরা লিখি ধরি সংখ্যা দুটি x1 ও x2। ধরি সংখ্যা দুটি x1 এবং x2। তাহলে আমাদের সমাধানে আসি। শর্ত মতে x1 যোগ x2 ভাগ 2 সংখ্যা দুটির গাণিতিক গড় ইকুয়াল টু কত? 25। বলা আছে সংখ্যা দুটির গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড় কাকে বলে? যতগুলো মান যোগ করব তত দ্বারা ভাগ করব। তাহলে মান কটা? দুইটা, x1 এবং x2। তাহলে এখানে একটা কথা বলে নেই, x1 গ্রেটার দ্যান x2। কেন? আমরা জানি পরিসর বের করতে হলে দুইটা সংখ্যার মধ্যে একটিকে বড় বলতে হবে, এই জন্য আমরা বলছি অসম। অসম মানে দুইটা সংখ্যা সমান নয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখলাম x1 যোগ x2 ইকুয়াল টু 25 দুগুণে 50। এটা 1 নং সমীকরণ দিলাম। ওকে স্যার। এখন আবার জ্যামিতিক গড় √ওভার x1 x2 ইকুয়াল টু 15। জ্যামিতিক গড়ের সংজ্ঞায় বলা আছে যতগুলো মান গুণ করব, অশূন্য ধনাত্মক মান যত গুণ করব অত পাওয়ার দিব, পাওয়ারটা 1/2 আকারে। তাহলে কয়টা মান গুণ করেছি? দুইটা, x1 আর x2। পাওয়ার হবে কত? 1/2। 1/2 মানে রুট। তাহলে দিস ইকুয়াল টু জিওমেট্রিক মিন। এটাকে আমরা স্কোয়ার করে রুটটা তুলে দিব, তাহলে কত আসে? 225। দেখো আমরা প্লাস মান জানি, গুণফল জানি। এখন এটাকে যদি মাইনাস মান আনতে চাই আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি? আমরা জানি, এটা মুছে দেই, লিখেছি এ পর্যন্ত। দেখো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দিস ইকুয়াল টু 50 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 225। পেয়েছি স্যার? 25 50 স্কোয়ার করলে দিস ইকুয়াল টু 900 বিয়োগ করলে 1600। স্যার এটা মুছে দেই, 1 নং সমীকরণ মুছে দিলাম। দেখেন অতএব x1 মাইনাস x2 দিস ইকুয়াল টু √ওভার 1600 দিস ইকুয়াল টু 40। স্যার বুঝতে কষ্ট হয়েছে? আশা করছি না, কারণ প্লাস মান দেওয়া থাকলে অথবা মাইনাস মান দেওয়া থাকলে, গুণফল দেওয়া থাকলে এর মাধ্যমে যদি প্লাস দেওয়া থাকে তাহলে মাইনাস মান বের করতে পারি, মাইনাস দেওয়া থাকলে প্লাস মান বের করতে পারি না? তাহলে আমাদের সুবিধা হয় কি, দুইটা সমীকরণ পেয়ে গেলে আমরা সমাধান করে সংখ্যা দুটি বের করতে পারি, তাই না স্যার? তাহলে 1 নং সমীকরণে পেয়েছি x1 যোগ x2 ইকুয়াল টু 50। আর 2 নং সমীকরণে পেয়েছি x1 মাইনাস x2 ইকুয়াল টু 40। তাহলে আমরা এখানে লিখতে পারি, লেখেন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই স্যার মুছে দেয় এখানে, আশা করছি তুলে ফেলেছ। তাহলে আমরা লিখি x1 যোগ x2 ইকুয়াল টু 50 আর x1 মাইনাস x2 ইকুয়াল টু 40।
এখানে এটা যদি কেটে দেই 2x1 equal to 90, x1 equal to 45। তাহলে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম x1। এখন x1 এর মানটা যদি আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেই, 1 নং সমীকরণে x1 equal to 45 বসিয়ে পাই, তাহলে কি আছে x1 যোগ x2 equal to 50, x1 45, x2 50, অতএব x2 equal to 50 minus 45 5। সংখ্যা দুটি হলো 45 এবং 5। স্যার আমরা পেরেছি করতে, তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেছি না? তাহলে আমরা গ নম্বরের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন উদ্দীপক কি বলেছেন? উদ্দীপক বলেছেন দুটি সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান উহার পরিসরের অর্ধেক হবে। তুমি কি উদ্দীপকের সাথে একমত? উদ্দীপকটা কে? তোমাদের শ্রেণী শিক্ষক মিস্টার এক্স। তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেছি, অতএব সংখ্যা দুটি 45 এবং 5। তাহলে আমরা পরিসরটা বের করি। তাহলে লিখি আমরা সংখ্যা দুটির পরিসর আর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত স্যার বলেন? 45। সর্বনিম্ন মান কত? 5। তাহলে পরিসর আসলো কত? 40। আমরা জানি দুটি অসম ধনাত্মক সংখ্যার জন্য গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2। যেহেতু পরিসর সমান 40, অতএব গড় ব্যবধান সমান পরিসর ভাগ 2 ইকুয়াল টু 40 ভাগ 2 ইকুয়াল টু 20। এবং পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2 ইকুয়াল টু 40 ভাগ 2 ইকুয়াল টু 20। অতএব দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2। অতএব উদ্দীপকের মতামতের সাথে আমি একমত। এই এতটুকু অ্যান্সার দিতে হবে। সারা বুঝতে পেরেছে? আশা করছি
যারাই আমার ক্লাসটাকে অনুসরণ করো বা আজকে যারা আমার সাথে রয়েছে অনলাইনে তারা দেখেছো এবং অঙ্কটা তুলে রাখো। দেখো অনেকগুলো আমরা একটা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে অঙ্ক দেই, আবার আমরা কথার মাধ্যমে অঙ্ক দেই। তোমার সকল অঙ্কই তোমার বইয়ের অঙ্ক, জাস্ট আমরা উদ্দীপকটা একটা নিজের মতো করে তৈরি করে তারপর তোমাদের হাতে ছেড়ে দেই। সুতরাং উদ্দীপক যতই তৈরি করি না কেন এখানে ভয়ের কিছু নেই, মাথাটা খাটাবে তার উত্তরগুলো তুমি সহজেই পেয়ে যাবে। আশা করছি আমি যে অঙ্কটা তুলে দিয়েছি যদি কেউ একটু দেখে থাকো লিখে রাখো তাহলে এই অঙ্কগুলো যদি আসে তাহলে তোমার করতে অসুবিধা হবে না, কারণ তুমি আশা করছি পারবে। পারবেন না স্যার? ওকে, মুছবো, মুছে দিই। আশা করছি তোলা হয়েছে, তবু আরো 2 মিনিট সময় আমরা নেই। তোমরা ইচ্ছা করলে এই রেজাল্টটা দিয়ে দিতে পারো, যেটা আমরা পেয়েছি ইকুয়াল টু কি পেয়েছি 20, এটাও দিয়ে দিতে পারি আমরা। ওকে স্যার, আমরা মুছে দিলাম। এখন এখান থেকে যদি তোমাকে আমি এমসিকিউ বলি, তোমাকে যদি একটা অঙ্ক আমি দিয়ে বলি উচ্চতর দক্ষতায় এই দুটি অসম দুটি অসম ধনাত্মক সংখ্যার সংখ্যা যথাক্রমে 84, 80। সংখ্যা দুটির পরিসর কত? অথবা আমি যদি বলি সংখ্যা দুটির পরিমিত ব্যবধান কত? তোমাকে যদি বলি তাহলে দুটি অসম ধনাত্মক সংখ্যা যথাক্রমে 84 এবং 80, সংখ্যা দুটির পরিমিত ব্যবধান কত? তাহলে দেখো, তাহলে সংখ্যা দুটি তোমার কি কি, একেবারে সংক্ষিপ্ত সলিউশন এই। তাহলে পরিসর কি? পরিসর সমান সমান 84 মাইনাস 80 ইকুয়াল টু 4। অতএব পরিমিত ব্যবধান কি হবে বলেন? পরিসর ভাগ 2 ইকুয়াল টু 4 ভাগ 2 ইকুয়াল টু 2। এখন যদি তোমাকে বলা থাকে পরিমিত ব্যবধান কত, 1 2 3 4, তাহলে কত বলো? 2। এখন তোমাকে যদি বলে ভেদাঙ্ক কত, তোমাকে যদি ভেদাঙ্কের কথা বলে ভেদাঙ্ক কত, তাহলে ভেদাঙ্ক হলো এই ইকুয়াল টু পরিমিত ব্যবধান স্কোয়ার, তার পরিমিত ব্যবধান 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এই দেখো একেবারে সিম্পল সলিউশন, কারণ আমরা জানি পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে ভেদাঙ্ক পাওয়া যায়, আর ভেদাঙ্ককে যদি আমরা রুট করি তাহলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। বুঝতে পেরেছি স্যার? ওকে, এবার আসি
তামিম এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দুজন ক্রিকেট তারকা। এই দুজন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বিগত 7 ইনিংসের রানের ভিত্তিতে একজনকে দলে নিতে চান। তাদের বিগত 5 ইনিংসের রান সংখ্যা নিম্নরূপ: তামিমের রানের সংখ্যা, মুস্তাফিজের রানের সংখ্যা। ওকে, তাহলে আমরা তামিমের দিলাম 75, 65, 80, 45, 30। আর মুস্তাফিজের দিলাম 110, 20, 40, 18। লিখেছি। প্রশ্ন হলো, এই দুজনের ভেতর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজনকে সিলেক্ট করতে চায়, তাহলে কাকে নেওয়া উচিত বলে তুমি মনে করো? এই দুজনের মধ্য থেকে কাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেওয়া উচিত বলে তুমি মনে করো? তাহলে কি করবে? সোজা তুমি তামিমের রানের গড় বের করবে। ধরো কিভাবে অঙ্কটা সাজাবে, লেখো। মনে করি বা ধরি তামিমের রান সংখ্যা ইকুয়াল টু x, মুস্তাফিজের রান সংখ্যা সমান সমান y। গণনা সারণী নিম্নরূপ। মুছে দেই। কি লিখব? ধরি তামিমের রান সংখ্যা সমান সমান চলক x, আর মুস্তাফিজের রান সংখ্যা সমান সমান y। গণনা সারণী নিম্নরূপ। এভাবে তোমরা শুরু করবে সুন্দর করে যতটা পারো। আমার চাইতেও দেখছি আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন কিছু কিছু খাতা এমন পাই তার ভিতরে হাত দেওয়ার কোনো সুযোগ থাকে না। এক্সিলেন্ট! এত সুন্দর করে নিজেদের মতো করে একটা ছক তৈরি করে নিজেদের মতো করে কতগুলো নিজের উপস্থাপনা
চমৎকার করে খাতার মধ্যে তুলে ধরে, তখন ইচ্ছে করে খাতাগুলো যদি পারতাম রেখে দেই। যারা ভুলভাল একটু লেখো, যারা অমনোযোগী, তাদেরকে দেখানোর জন্য। আশা করছি যে তোমরা তোমাদের লেখাটাকে সেরা মনে করবে, যে আমি যা করছি আমার চাইতে ভালো কেউ করতে পারে না। এই কনফিডেন্সের লেভেলটা বাড়িয়ে তুমি কাজটি করবে, দেখবে তোমারটাই সেরা হয়েছে। আর যদি সবসময় মনে করি না আমি যা লেখি তা মনে হয় কোথাও না কোথাও ভুল আছে, এই ভুলটা তুমি খুঁজে বের করো যে কোথায় তুমি ভুল করছো, তাহলে তো তোমার ভুল হবে না, তখনই তুমি সেরা হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এক্স লিখি 75, 65 আর 80, 45 আর হলো 30। আর এখানে আমরা দাগ দেব এই, তাহলে ওয়াইটা পাশাপাশি লিখি 110, 20, 40, 18। ওকে স্যার। এখন দেখো আমার অঙ্ক করতে হবে না, তোমাদেরকে একটু আমি সূত্রটা বলে দেই। তামিমের জন্য লেখবা, তামিমের ক্ষেত্রে গাণিতিক গড়, স্যার দেখেন কি করতে হবে, গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু, সূত্র কি বলেন, সামেশন এক্স ভাগ এন। এক্স বল সামেশন এক্স বলতে কি বোঝায়, দিস ইকুয়াল টু সামেশন এক্স, এই পাঁচটি মানের যোগফল ভাগ এন মানে কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা গড় পেয়ে যাব। তামিমের জন্য পরিমিত ব্যবধান, দেখো সিগমা ইকুয়াল টু, এখন তোমাদের প্রশ্ন আমি করব, এই যে মানটা দেয়া আছে সেটা কি শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? তাহলে আমরা কি বলবো, অশ্রেণীকৃত, আনগ্রুপ ডেটা। কেন, এখানে গণসংখ্যা দেওয়া নেই, শুধু মান দেয়া আছে। তাহলে আমাদের এই সূত্রটা কি আসবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বার স্কোয়ার। আবার তুমি এভাবেও করতে পারো, এটাকে এভাবে তোমার মতো করতে পারো, ভুল নেই, এটাও সঠিক, সামেশন এক্স ভাগ এন হোল স্কোয়ার। তোমার ইচ্ছা, তুমি যা করো, এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারো, এই সূত্রটা প্রয়োগ করো। এখনো আমি দেখি আমার কি দেয়া আছে, আর ওই মানটা বের করতে হলে আমার কি লাগবে। তার বুঝতে পেরেছে, সূত্র জানবো, সূত্র দেখে আমার একটা তরকারি পাক করতে। কি তরকারি, মাংস রান্না করবে, তাহলে মাংস রান্না করার জন্য কি কি লাগবে। এখন তুমি যদি মাংস বসিয়ে দিয়ে তেল খোঁজো, লবণ খোঁজো, মশলা খোঁজো, হবে? আগে সবগুলোকে রেডি করতে হবে, যে আমার এইটা রান্না করবো, এই তরকারি রান্না করেছে, তার জন্য এই জিনিসগুলো তোমার হাতের কাছে নিয়ে আসো, বসিয়ে দাও, ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দাও, হবে না? এদিকে দৌড় দেবা, এদিকে দৌড় দেবো, কেন হয়? তাহলে আমি আগে সূত্রটা দেখি আমার কি চেয়েছে, ওই অনুসারে সূত্রটা আমি ঠিক করে ফেলি। সূত্রটা ঠিক করার পর আমি দেখবো কোন কোন মানগুলো আমার দরকার, আমার দেয়া আছে কি, প্রয়োজন কি, তাহলে প্রয়োজনটা বের করে ফেলি দেওয়ার মাধ্যমে, তারপর সূত্রে প্রয়োগ করি, রেজাল্ট হয়ে যাবে। আসো, তাহলে আমার লাগবে কি, এই সাম টাম নিয়ে তোমাকে ভাবতে হবে না, আগে দেখো তোমার দেয়া আছে কি। সাম তো যোগফল, ওটা পরে করি। তাহলে দেখি আমরা, লাগবে এক্স স্কোয়ার, তার মানে কি 75 স্কোয়ার, 65 স্কোয়ার, 80 স্কোয়ার, 45 স্কোয়ার, 30 স্কোয়ার। তার মানে কি আমার দ্বারা তো ক্যালকুলেটর নেই, তুমি এটা দিয়ে করবে, করে যে মানটা আসবে এটাকে আমরা যোগ করলে আমরা পাবো সামেশন এক্স স্কোয়ার। পারবেন না স্যার? এই যে মানগুলো পাবে এগুলোর যোগফলকে আমরা বলি সামেশন এক্স স্কোয়ার। বসিয়ে দাও, 5, এর মান 5 ভাগ করো, আর এটা যদি ব্যবহার করো তাহলে উপরে এক্স বার পেয়েছি, এক্স বারকে স্কোয়ার করো, তারপর যোগ বিয়োগ করে রুট করো, তাহলে পরিমিত ব্যবধান পেয়ে যাবে। কার জন্য, দিস ইকুয়াল টু তামিমের জন্য। এখন তামিমের জন্য গড় পেলে, পরিমিত ব্যবধান পেলে, তাহলে সিবি কত, বিভেদাঙ্ক ফর তামিম ইকুয়াল টু পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় তামিমের জন্য, টি দ্বারা তামিম বুঝি, ইন্টু 100 দাও।
তাহলে পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে যে মানটা পাবো ওটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে তামিমের জন্য বিভেদাঙ্ক পেয়ে গেলাম। একই পদ্ধতিতে তুমি মুস্তাফিজের জন্য বিভেদাঙ্ক বের করবে। তাহলে আমরা কি লিখব? মুস্তাফিজের জন্য আমরা লিখব, মুস্তাফিজের জন্য লিখব গাণিতিক গড় ফর মুস্তাফিজ ইকুয়াল টু সামেশন ওয়াই ভাগ এন। তাহলে সামেশন ওয়াই মানে কত বলো? এইটার যোগফল 100 যোগ 10 যোগ 20 যোগ 40 যোগ 18 করে সামেশন ওয়াই। এই সামেশন ওয়াই কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে মুস্তাফিজের জন্য গাণিতিক গড় পেয়ে যাব। তাহলে মুস্তাফিজের জন্য আর কি লাগবে? বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্কের জন্য কি লাগবে? বিভেদাঙ্কের জন্য লাগবে পরিমিত ব্যবধান আর গাণিতিক গড়। তাহলে পরিমিত ব্যবধান আমরা জানি না, পরিমিত ব্যবধান বের করতে হবে। আজকে আমার গাণিতিক গড় আমরা এইমাত্র বের করেছি। তাহলে পরিমিত ব্যবধানের সূত্র কি? পরিমিত ব্যবধান ফর মুস্তাফিজ ইকুয়াল টু সামেশন ওয়াই স্কয়ার ভাগ এন মাইনাস ওয়াই বার স্কয়ার। তাহলে আমরা ওয়াইটাকে স্কয়ার করি আগের মতো। তাহলে কি 100 এর স্কয়ার, 10 এর স্কয়ার, 20 এর স্কয়ার, 40 এর স্কয়ার, 18 এর স্কয়ার করে এটাকে যদি আমরা যোগ করি দিস ইকুয়াল টু সামেশন ওয়াই স্কয়ার। তাহলে সামেশন ওয়াই স্কয়ার ভাগ এন, সামেশন ওয়াই স্কয়ার এর যোগফল পেয়ে গেলে বসালে ভাগ করলে 5 দ্বারা ওয়াই বার তো এখান থেকে পেয়ে যাবে। করে যদি আমরা যোগ বিয়োগ করে রুট করি তাহলে পরিমিত ব্যবধান কার জন্য? মুস্তাফিজের জন্য পেয়ে গেলে। এখন আমাদের মুস্তাফিজের জন্য কি লাগবে? বিভেদাঙ্ক লাগবে। তাহলে বিভেদাঙ্ক ফর মুস্তাফিজ, পরিমিত ব্যবধান ফর মুস্তাফিজ, ওয়াই বার ফর মুস্তাফিজ ইন্টু কত? 100। যে মান পাবে পার্সেন্টেজ করবে। তাহলে এখন তামিমের জন্য তুমি বিভেদাঙ্ক পেলে, মুস্তাফিজের জন্য বিভেদাঙ্ক পেলে। এখন কি করবে? কাকে তুমি ক্রিকেট বোর্ড কাকে নেওয়া উচিত বলে তুমি মনে করো? কাকে? তুমি দুইটা বিভেদাঙ্কের মধ্যে যার বিভেদাঙ্ক কম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দলে নিবে। করে দেখো এটার বিভেদাঙ্ক কত এসেছে, করে দেখো মুস্তাফিজের বিভেদাঙ্ক কত এসেছে। এই দুই বিভেদাঙ্কের মধ্যে যার বিভেদাঙ্ক কম হবে সেই হলো কনসিস্টেন্ট প্লেয়ার এবং ক্রিকেট বোর্ড তার উপরে ভরসা রাখতে পারে, সুতরাং তাকেই প্লেয়ার হিসেবে, একজন যোগ্য প্লেয়ার হিসেবে দলে নিবেন। ওকে স্যাররা, করতে পেরেছেন? কঠিন নয়, আমাদেরকে একটু বুঝতে হবে। ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব একটা কঠিন নয়, এর চাইতেও কঠিন জিনিস পৃথিবীতে রয়েছে, সেগুলো পারে। আমার শিক্ষার্থীরা যারা আমার ক্লাসটা দেখছে তারা অত্যন্ত মেধাবী, সুতরাং এগুলো তার কাছে কোনো ব্যাপার নয়। এটা আমাদের বিশ্বাস এবং আশা করি বিশ্বাসের দামটা তোমাদের কাছে রয়েছে। কি বলেন স্যার? বুঝবো? এমন একটি অঙ্ক যদি তোমাকে আমি দিয়ে দেই, লেখেন this is your homework.
কোম্পানি আমি লিখেছি আমরা, দেখো দুটি কোম্পানি এ ও বি এ কর্মরত শ্রমিকদের বেতন 1000 টাকায় নিম্নে দেওয়া হলো এবং দেওয়া হলো এবং কোম্পানি বি এর বিবেচনাঙ্ক 20%। তোমার মতে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানির বেতন অধিক সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? কোম্পানি এর বেতন কাঠামো 5000, 10000, 12000, 15000, 20000, আর কোম্পানি বি এর বেতন কাঠামো হলো 1000, 20000, 35000, 2000, 5000। তাহলে তোমরা কি করবে? ধরো কোম্পানি এর বেতন এক্স, কোম্পানি বি এর বেতন ওয়াই। তাহলে কোম্পানি এর জন্য শ্রমিকের বেতনের জন্য গড় বের করবে, পরিমিত ব্যবধান বের করবে, বিবেচনাঙ্ক বের করবে। ওকে, আর কোম্পানির বি এর বিবেচনাঙ্ক দেয়া আছে, তাহলে কোম্পানি বি এর জন্য বিবেচনাঙ্ক বের করার কোনো প্রয়োজন আছে? নেই, কেননা ওর বি এর বিবেচনাঙ্ক 20% বলা আছে। তাহলে এর গড়, এর পরিমিত ব্যবধান এবং বিবেচনাঙ্ক বের করবে। তারপর দেখবে বি এর যে বিবেচনাঙ্ক 20 দেয়া আছে আর এর বিবেচনাঙ্ক কত আসছে। যার বিবেচনাঙ্ক কম তার বেতন কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? এখন যদি 20% বি কোম্পানির 20% বেতন কাঠামোর বিবেচনাঙ্ক দেওয়া না থাকতো, তাহলে এর মতো গড়, পরিমিত ব্যবধান, বিবেচনাঙ্ক বের করতে বি কোম্পানির গড়, পরিমিত ব্যবধান এবং বিবেচনাঙ্ক বের করতে, তাহলে দুইটার মধ্যে বিবেচনাঙ্ক যার কম সে ওই কোম্পানির বেতন অধিক সামঞ্জস্যপূর্ণ তুমি মন্তব্য দিতে পারতে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে যেহেতু একটা দেওয়া আছে তাহলে আর তোমাকে দুটোর বের করতে হবে না। যার দেওয়া আছে তার জন্য বের করতে হবে না, যারটা দেওয়া নেই তারটা বের করবে। ওকে, তোমাদেরকে একটি আমি ছোট্ট অঙ্ক দিই। যদি আমি বলি 11, 13 ডট ডট দিয়ে 111, অবজেক্টিভে বললাম ধারাটির বিবেচনাঙ্ক কত, আমরা কতগুলো মান দিলাম। অথবা তোমাদেরকে আরো যদি বলি 1 হতে 20 পর্যন্ত মানের পরিমিত ব্যবধান অবলিক যদি বলি ভেদাঙ্ক, অবলিক যদি বলি গড় নির্ণয় করো। আমরা তোমাদেরকে একটা অবজেক্টিভ যদি বলি, লিখে নাও প্রথম n স্বাভাবিক সংখ্যার, লেখো আমি লিখে দিচ্ছি, প্রথম n স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ইকুয়াল টু n+1/2। প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক
এন স্কোয়ার মাইনাস 1/12 এলে লিখে নাও। প্রথম এন স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1/12। এগুলোটি লিখে নাও। তাহলে দেখো 1 হতে 20 পর্যন্ত মানের পরিমিত ব্যবধান ভেদাঙ্ক গড় যেটাই বলুক না কেন আমরা পারবো, কেননা 1 হতে 20 পর্যন্ত মানে কি 1 2 3 4 ডট 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 দিয়ে 20, লাস্ট মানকে আমরা এন এর মান বলি, তার শেষ মান কত 20, তা এন এর মান 20। এটা কি স্বাভাবিক মান? না, স্বাভাবিক মান বলতে বোঝায় যে মানগুলো 1 থেকে শুরু হবে, পূর্ণ সংখ্যায় থাকবে এবং তাদের মধ্যে একটি স্বাভাবিক ব্যবধান থাকে, একই ব্যবধান থাকে। 1 2 ব্যবধান 1, 2 3 ব্যবধান 1, 3 4 ব্যবধান 1। দেখো এটি একই ব্যবধান নিয়ে চলছে। শেষ মান কত 20 এবং কোনো মান পূর্ণ সংখ্যা নেই এবং 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে শেষ মান কত? এন এর মান বলতে কি বোঝায়? এন বোঝায়। এন কত? 20। তা আমরা যদি লিখি প্রথম n ইকুয়াল টু 20 স্বাভাবিক সংখ্যা গাণিতিক গড় কত বলেন? x বার ইকুয়াল টু n প্লাস 1/2। n হলো 20 যোগ 1/2, 21/2 ইকুয়াল টু কত? 10.5। দেখো কত সহজ, একটু যদি তুমি বুঝতে পারো। আর তুমি বুঝতে না পারো তাহলে সারাদিন ঘুরবো, কিন্তু কোনো লাভ হবে না। আবার n প্রথম n 20 স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক লিখে ফেলে। ভেদাঙ্ক তুমি নিজেও বসাতে পারো, সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12। তার মানে কি 20 স্কোয়ার মাইনাস 1/12 দিস ইকুয়াল টু 400 মাইনাস 1/12 399/12 করলে যা আসবে আসবে লিখবে। অতএব পরিমিত ব্যবধান রুট ওভার এখন এর বিভেদাঙ্ক পারবো না। বিভেদাঙ্কের সূত্র কি? পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় পূরণ 100। তাহলে পরিমিত ব্যবধান তুমি এখান থেকে বের করেছো, গাণিতিক গড় বের করেছো, বসিয়ে দিয়ে 100 দ্বারা গুণ করে যে মানটা আসবে এটা পার্সেন্টেজ দিয়ে দেবে। পারবে? আশা করছি পারবে। এখন ছোট্ট একটা অঙ্ক দিই আরেকটি। যদি এমন হয় -101 এর গাণিতিক গড় কত, গড় ব্যবধান কত, পরিমিত ব্যবধান কত? পারবেন স্যার? দেখেন তাহলে গাণিতিক গড়ের সূত্র কি? যতগুলো মান থাকবে তাদের যোগফলকে তত দ্বারা ভাগ। -101 ভাগ হইল 3, তাহলে 0/3 ইকুয়াল টু 0। আমরা পরিমিত গড় ব্যবধান এমডি এক্স বার কি জানি? প্রতিটি মান থেকে গড় বিয়োগ, প্রতিটি মান হতে গড় বিয়োগ, প্রতিটি মান হতে গড় বিয়োগ, বিয়োগ ফলের পরম মানের যোগফল ভাগ মোট তত্ত্ব সংখ্যা। তাহলে পরম মান কেন দেই? আমরা জানি গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করতে পারে না, সুতরাং মাইনাস মানকে প্লাস মানে করার জন্য আমরা পরম মান বা অ্যাবসোলিউট সাইন দিয়ে ওই ঋণাত্মক মানকে ধনাত্মক মানে পরিণত করি। 1 যোগ 0 যোগ 1 ভাগ 3 ইকুয়াল টু 2/3। যদি আমরা এখান থেকে ভেদাঙ্ক বের করতে চাই তাহলে কি করতে হবে? -1 মাইনাস 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার ভাগ কত? 3। আমরা জানি গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না বিধায় পরম মানের চিহ্ন দিয়ে আমরা ঋণাত্মকে ধনাত্মক করি, আর ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমরা যৌক্তিক উপায়ে স্কোয়ার করে ঋণাত্মক মানকে ধনাত্মক করি।
এজন্য বিস্তার পরিমাপের সবচাইতে আইডিয়াল মেজার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। তাহলে কত আসে? 1 যোগ 0 যোগ 1 ভাগ 3 ইকুয়াল টু 2/3। অতএব পরিমিত ব্যবধান হলো √2/3। পারবেন স্যার? এখন এটার মাধ্যমে যদি আমরা -303 দেই, তারপর তোমাদের হোমওয়ার্ক -a এটা আমরা দিয়ে দিই, মাইনাস এটা হোমওয়ার্ক করবে দুইটা, এই আলোকে -303 এর গড় পরিমিত ব্যবধান গড় ব্যবধান বের করবে। আর হলো -2a -a 0 a 2a এর গড় ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয় করবে। ওকে, তাহলে আমরা প্রায় আড়াই দিন, আমরা বলবো আড়াই দিন আমরা বিস্তার পরিমাপের উপরে আলোচনা করেছি। যারা পরীক্ষার্থী রয়েছে তারা এটা অনেকবার পড়েছ, যারা সেকেন্ড ইয়ারে আসো তারাও বিভিন্নভাবে পড়েছ। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, আর আজকে আবার তোমাদের রিকোয়েস্ট এটাও রিপিট করলাম। আশা করছি যারা তোমরা আমার সাথে ছিলে তোমরা কিছু হলেও বুঝতে পেরেছ, চ্যাপ্টারটাকে আবার নতুন করে জানতে পেরেছ। আমার সাথে সাথে তোমাদের একটা রিভিশন হয়েছে। আলোচনায় হয় কি, জটিল জিনিসগুলোকে বারবার বলার কারণে এটা একটা সহজলভ্য জিনিসে পরিণত হয়। আশা করছি বিস্তার পরিমাপ নিয়ে তোমাদের ভিতরে যে একটা গুমট ভাব ছিল, যে একটা আতঙ্ক ছিল, অত জটিলতা ছিল, সেগুলোর নিরসন হয়েছে। নেক্সট দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হতে পারে পরিঘাত, হতে পারে সংশ্লেষ নির্বরণ, হতে পারে কালীনসারি। তবে আমরা ধারাবাহিকভাবে যদি বলি তাহলে নেক্সট আমরা আলোচনা করব পরিঘাত নিয়ে। তোমরা নিজেরা একটু দেখে রাখবে। ভালো থেকো, দেখা হবে আগামী সপ্তাহে রুটিন অনুযায়ী। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ যারা আমার সাথে ছিলে সবাইকে।